আজকে আমি আপনাদেরকে আসামের চা বাগানের একটা এমন ঘটনা বলবো, যেই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের পাহাড়ে কত রহস্য, কত অজানা জিনিস লুকিয়ে আছে। এবং আজও কিন্তু পাহাড়ি জায়গায় এই ধরনের চা বাগানে এমন অনেক কিছু অনেক সময় দেখা যায়। ওখানকার যারা কর্মী রয়েছেন, ওখানকার যারা কাজ করেন, তারা এরকম আকছার দেখে। এবং এই জিনিসগুলো কিন্তু শহুরে মানুষদের সামনে যদি বলা হয়, তারা কিন্তু অনেকেই বিশ্বাস করবে না প্রথমে, যে এরকম আবার হয় নাকি, এগুলো তো সায়েন্সে নেই, এগুলো সম্পর্কে তো কেউ জানেই না। কিন্তু আপনারা যদি অ্যাকচুয়াল পাহাড়ি মানুষের সাথে কথা বলেন, যারা ধরুন রাতের বেলাও পাহাড়ের ঢালে যায় কোনো কাজের জন্য, বা তারা সেখানে থাকে, তারা কিন্তু এমন এমন অনেক কিছু এক্সপিরিয়েন্স করে যেগুলো শহরের মানুষেরা কিন্তু কোনোদিনও হয়তো শোনেইনি। এবং পাহাড়ে এক এক সময় এমন অনেক কিছু দেখা যায় যেগুলো হয়তো এর আগে মানুষ কখনোই দেখেনি, কিন্তু পাহাড়ি মানুষেরা এগুলো দেখতে দেখতে কিন্তু অনেক ক্ষেত্রেই অভ্যস্ত হয়ে গেছে। তো আজকের ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, এবং যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু একসময় আসামে একটি বেশ নামকরা চা বাগানের মালিক ছিলেন। তারা ৩ জন মালিক ছিলেন, সেই ৩ জনের মধ্যে উনিও কিন্তু একজন মালিক ছিলেন। এবং উনি যেটা আজকে শেয়ার করেছে সেটা কিন্তু ওনার নিজের দেখা একটা এক্সপেরিয়েন্স, এবং সেটা ওনার নিজের চা বাগানেই কিন্তু ঘটেছিল। এবং এরই কিছু বছর পরে উনি কিন্তু সেই চা বাগানের অংশীদারিত্ব ছেড়ে দেন কিছু পার্সোনাল কারণের জন্য। বাট যে ঘটনাটা ওনার সাথে ঘটেছিল সেটা কিন্তু একদম রিয়েল এবং বেশ ভয়ের। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না। আজকের আসামের পাহাড়ি চা বাগানের ঘটনা যদি শুনতে হয়, তাহলে আমাদের সাথে থাকুন এবং পুরো ঘটনাটা মন দিয়ে শুনুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আমাদের চ্যানেলের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটার ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট রাখবো, সেটা হলো যে যদি আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আপনাদের বা আপনাদের পরিচিত কারোর যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। ইমেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। তো এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে রবীন্দ্রনাথ গাঙ্গুলি লিখে পাঠিয়েছেন। উনি নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছেন আমি সেটুকু আগে আপনাদেরকে বলে নিই। ওনার জন্ম হচ্ছে আসামেই এবং ওনাদের ৩ জেনারেশন আসামেই থাকে। একটা সময় উনি আসামে একটি বেশ নামকরা চা বাগানের মালিক ছিলেন। ওনারা টোটাল ৩ জন সেই চা বাগানের মালিক ছিলেন, উনি ছিলেন তাদের মধ্যে একজন। এবং যখন উনি নিজে সেই চা বাগানের অংশীদারিত্বটা কিনেছিলেন, তো সেই সময় ওনার এই চা বাগান, তারপরে এই ব্যবসাটা সম্পর্কে ওনার কিন্তু খুব যে বিশাল ধারণা ছিল তা কিন্তু নয়। ওনার উনি এমনিতে একটি ব্যবসায়িক পরিবারেই ছোট থেকে মানুষ হয়েছেন, এবং উনি নিজেই নিজের এই ব্যবসার ওনার আগে যে ব্যবসা ছিল সেখান থেকেই টাকা জমিয়ে উনি এই চায়ের ব্যবসায় নামেন। এবং যখন ওনার বাড়ি হচ্ছে গুয়াহাটিতে, কিন্তু উনি যখন চা বাগানটা উনি কিনেছিলেন, তো সেখানেই উনি একটা সময় ওই চা বাগানের পাশেই একটা ব্রিটিশ বাংলো ছিল। তো ব্রিটিশরা চলে যাওয়ার পরেও সেই বাংলো সব কিছুই এই চা বাগানের আর কি মালিকানায় অন্তর্ভূত হয়। এবং যেহেতু উনি ওই গোটা চা বাগানের 1/3 মালিক ছিলেন, তো উনি ভাবলেন যে আমি এই ব্যবসাটা সম্পর্কে তো অতটা কিছু জানি না, তো আমি এখানেই থাকবো এবং আমি এখানে থেকেই ব্যবসার কাজকর্ম দেখব এবং পুরো বিষয়টাকে আমি পরিচালনা করব। তো সেই জন্য রবীন্দ্রনাথ বাবু, তখন ওনার বিয়েও হয়নি, তো উনি একাই গুয়াহাটি থেকে আসামের সেই চা বাগানের বাংলোতে উনি শিফট করলেন। এবার আমি এখানে যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু ওই কোনো ভৌতিক বাংলোর ঘটনা নয়। ওই বাংলোটা অনেক পুরনো ছিল ঠিকই, কিন্তু পরবর্তী সময় ওই বাংলোটাকে আরও রিনোভেট করা হয়। যখন উনি মালিকানাভুক্ত হলেন, তো তখন উনি ওই বাংলোটাকে কিছুটা রিনোভেট করে কাঠের সুন্দর পাহাড়ি জায়গার বাংলো, আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে চা বাগানে কিন্তু এই ধরনের অনেক বাংলো থাকে।
এবং এই ধরনের অনেক বাংলো অনেক সময় ট্যুরিস্টদের জন্য, মানে ট্যুরিস্টদের থাকার জন্য খুলে দেওয়া হয় হোমস্টে হিসেবে। তো সেরকমই একটা বাংলো উনি নিজেই রিনোভেট করে আরেকটু বড়সড় করে উনি সেখানে থাকা শুরু করলেন। এবারে উনি যখন প্রথম আসামের চা বাগানে এলেন, তো সেই ব্যবসা সম্পর্কে জানলেন, এবং ওই যে চা যখন তোলা হয়, চা তোলার পরে তাকে চা বাগান সংলগ্ন যে ফ্যাক্টরি থাকে, সেই ফ্যাক্টরিতে এনে সেগুলোকে বাছাই করা হয়, তারপরে সেগুলোকে ড্রাই করা হয়, এই ধরনের নানান ধরনের প্রসেস থাকে। তো ওনারা যেহেতু 3 জন মালিক ছিলেন, তো 3 জন 3 রকমের কাজ দেখত। তো রবীন্দ্রনাথ বাবু যেটা জানিয়েছেন যে ওনার দায়িত্ব ছিল যে চা বাগানের কাজটা ঠিকমতো সম্পন্ন হচ্ছে কিনা, মানে যত মানুষকে ওখানে কাজ করবে তাদের পরিচালনা করা, তারপরে সেই চাগুলো, যে চা পাতাগুলোকে তুলে আনা হচ্ছে সেগুলো প্রপার প্রসেসিং হচ্ছে কিনা সেগুলো দেখা, এবং তারপরে সেটা ফাইনালি গাড়িতে লোড করে ওনারা একটা জায়গায় রাখতেন, সেখান থেকে লেবেলিং করা, প্যাকেজিং করা, সেগুলো আবার অন্য একজন মালিক ছিল সে দেখতো, আর সেলসের বিষয়টা অন্য আরেকজন যিনি মালিক ছিলেন তিনি দেখতেন। এবার 3 জন মালিকের মধ্যে রবীন্দ্রনাথ বাবু কিন্তু কন্টিনিউয়াস ওখানে থাকতেন, মাসে 2 থেকে 3 বার হয়তো উনি বাড়ি যেতেন। এবার উনি যখন প্রথম আর কি ব্যবসায় নামলেন, তো ওনার বেশ ভালো লাগছিল, সব কিছু নতুন শিখছে, নতুন জানছে, আর যেহেতু উনি একজন ব্যবসায়িক পরিবারের ছেলে, তো নতুন কিছু জানা চেনার প্রতি ওনার একটা প্রথম থেকেই খুব আগ্রহ ছিল। যাই হোক, তো এবারে ওনার শুরু হলো কর্মজীবন। এবার উনি যেটা জানিয়েছেন যে পাহাড়কে, উনি গুয়াহাটিতে জন্মেছেন, পাহাড় দেখেই উনি বড় হয়েছেন, কিন্তু অ্যাকচুয়াল পাহাড়, মানে গুয়াহাটিতে থেকে পাহাড় দেখা আর অ্যাকচুয়াল একটা পাহাড়ি বাংলোয় থাকা চা বাগানের মাঝখানে, এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো জীবনের সেই প্রথমবার ওনার এই কর্মসূত্রেই একদম পাহাড়ে থাকা হচ্ছে, এবং দিনের বেলা যেহেতু উনি প্রচুর ব্যস্ত থাকতেন, প্রচুর শ্রমিকরা আসতো, তারা চা পাতা তুলতো, তাদেরকে উনি দেখতে যে তারা ঠিকমতো কাজ করছে কিনা, তারা যে চা পাতাগুলো তুললো সেগুলো ফ্যাক্টরিতে সে কীভাবে সময় মতো আসছে কিনা, এই জিনিসগুলো যেহেতু উনি দেখাশুনো করতেন, ওনার মানে দিনের বেলাটা প্রচণ্ড উনি বিজি থাকতেন। কিন্তু সন্ধ্যের পরে, মানে মোটামুটি চা পাতা তোলা এই সমস্ত কাজকর্মগুলো 4টে-5টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়, মানে একদম ফ্যাক্টরি ফাঁকা হয়ে যায়। শুধুমাত্র ফ্যাক্টরিতে কিছু যদি কাজ পেন্ডিং থাকে বা কোনো যদি মানে তাড়াতাড়ি হয়তো কোনো কাজ করতে হবে, একটু বেশি কাজ করতে হবে, তো সেগুলো হয়তো ফ্যাক্টরির ভিতরে কিছু শ্রমিক থাকতো, তারাও ওই হয়তো ম্যাক্সিমাম ওই কাজের চাপ থাকলে 7টা-8টা অবধি কাজ করতো। বাকি মেনলি বলা যেতে পারে এই চা পাতা তোলা, ফ্যাক্টরিতে দেওয়া শুকনো এই কাজগুলো ওই 4টে-5টার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যেত। আর আপনারা নিশ্চয়ই জানেনই যে পাহাড়ে কিন্তু সন্ধে খুব তাড়াতাড়ি নামে, তো ওখানেও 4টে-5টার মধ্যে সবাই সমস্ত কাজকর্ম করে আর কি যে যার মতো বাড়ি চলে যেত, এবং তারপরে ওই পুরো পাহাড়ি ভ্যালি, ঠিক আছে, ওই চা বাগান সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যেত। আর যেহেতু অনেক বড় চা বাগান, অত বড় চা বাগানের মধ্যে তো আর অত লাইট দেওয়া সম্ভব নয় যে পুরো চা বাগানটা একদম ঝলমল করবে লাইটে, ওটা কোনো চা বাগানেই হয় না। তো ব্যাপারটা যেটা ছিল যে ওনার যে বাংলোটা, যে বাংলোয় উনি থাকতেন, সেই বাংলোটা যেহেতু কাঠের বাংলার, উনি নতুন করে রিনোভেট করি কিছু লাইট ফাইট বাইরের দিকে উনি জ্বালানোর ব্যবস্থা করেছিলেন। তো বাংলোটা রাতের বেলা শুধু বাংলোটা কিন্তু খুব আলোকিত থাকতো, বাট পুরো চা বাগান একদম নিস্তব্ধ, একদম শুনশান অন্ধকার। এবার ওনাদের ফ্যাক্টরির ভিতরে 2জন থাকতো, 2জন নিরাপত্তারক্ষী ছিল, আর ওনার যে বাংলো ছিল সেই বাংলোর একজন 5 ফরমাস কাটার লোক, সে মানে 24 ঘন্টাই আর কি থাকে, আর আরেকজন বাংলোর বাইরে ওই পাহারাদার টাইপের থাকতো, মানে টোটাল 4 জন বাংলোর সাথেই ফ্যাক্টরিটা, মানে একদম সংলগ্ন ফ্যাক্টরি। আর এই বাংলোর দায়িত্বে 2জন থাকতো, আর 2জন হচ্ছে ফ্যাক্টরিটা সামলাতো রাতের বেলা, যাতে কোনো চুরি না হয়, বা এমনিও অত বড় ফ্যাক্টরি দেখাশোনারও তো একটা লোকের দরকার হয়, তো সেই জন্য 2জন থাকতো। এবার ওনার না প্রথম খুব বোর লাগতো, মানে দিনের বেলাটা তো ঠিক আছে, কাজকর্মের মধ্যে দিয়ে কেটে যেত, কিন্তু সন্ধ্যের পরে মানে ওনার মাঝে প্রথম যখন উনি কাজে ঢুকলেন, তো কাজকর্ম থাকতো, সন্ধ্যের পরেও প্রচুর কাজ থাকতো, হিসেবপত্রের ব্যাপার থাকতো, বাট সেই সমস্ত কাজ করতে আর কতক্ষণই বা লাগে। তো ওনার না সন্ধ্যের পর থেকে খুব মানে নিস্তব্ধ লাগতো, মনে হতো দূর ভীষণ বোর লাগছে, কিন্তু নতুন ব্যবসায় আর কি নেমেছেন, তো সেখানে একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি তো থাকেই।
কিন্তু ওখানে থাকতে থাকতে মানে আস্তে আস্তে দেখবেন মানুষ যেখানে থাকে, যেভাবে থাকে, সেটাই আস্তে আস্তে মানুষের কাছে খুব আপন হয়ে যায়। তো রবীন্দ্রনাথ বাবুর ক্ষেত্রেও এই ঘটনাটা কিন্তু আমি বলছি প্রায় ধরুন ওই ৩৫ বছর আগেকার ঘটনা, ৩০-৩৫ বছর আগেকার ঘটনা। তো তখন বুঝতেই পারছেন যে তখন মানে এখনকার দিনে যত দিন যাচ্ছে সব কিছুই অনেক বেশি মডার্ন হচ্ছে, সব জায়গাতেই অনেক বেশি মানে লোকজনের সমাগম বেশি হচ্ছে, কিন্তু তখন মানে আরোই যেন একটু বেশি নিস্তব্ধতা গ্রাস করতো পুরো জায়গাটায়। তো ওনার আস্তে আস্তে ওইটাই ভালো লাগা শুরু হলো। তো প্রত্যেক দিন সন্ধে অবধি উনি কাজ করতেন। কাজের পরে উনি ওনার যে বাংলোর বাইরে, মানে বিশেষত ঠান্ডার সময় পারতেন না, বাট গরমকাল হলে কি করতেন, বাইরে একটা ওনার ওপেন এয়ারে একটা বসার সেট আপ ছিল, একটা টেবিল ছিল, চেয়ার ছিল, তো উনি সেখানে চা খেতেন, একটুক্ষণ বসে থাকতেন, তারপরে উনি ওনার ঘরে গিয়ে ওই কুক রান্না করতো, উনি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। কারণ 5টার পরে এমনি পুরো জায়গাটা ফাঁকা হয়ে যেত, নিস্তব্ধ। আর তখন এত বেশি ইউটিউব বলুন বা এত বেশি মুভি দেখার এত তো সুযোগ সুবিধা ছিল না, তো উনি ঘুমিয়ে পড়তেন। এবার উনি ওনার মোটামুটি তখন বয়স হচ্ছে ওই 27-28। তো বাড়ি থেকে তখন বলছে যে এবার তোর জন্য বিয়ের সম্বন্ধ দেখবো, তো এবার তোকে বিয়ে দিয়ে দেবো। কারণ এমনি তো উনি ওখানে একা ছিলেন, উনিও মাঝে মধ্যে উনি বোর হতেন, বিয়ের বয়সও হয়েছিল, তো উনিও বললেন যে ঠিক আছে তাহলে বিয়ে করে নেব। এবারে ওখানে যখন মোটামুটি ওনার 1 বছর হয়ে গেল এবং চায়ের ব্যবসাটা বেশ ভালোই ওনার লাভজনক ব্যবসা হিসেবেই সেটা দাঁড়াচ্ছে, তো ব্যবসাটার প্রতি ওনার আগ্রহ আরও বাড়লো। তো উনি ভাবলেন যে 2-3 বছর পরে আবার একটা উনি নতুন চা বাগান উনি কিনবেন, মানে পুরোপুরি নিজে না কিনলেও পার্টনারশিপে কিনবেন। এদিকে ওনার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। তো যে কাঠের বাংলোটা ছিল ওই বাংলোতে কিন্তু আগে 2টো ঘর ছিল, বাট উনি যখন রিনোভেট করেন উনি তখন আর একটা এক্সট্রা ঘর একতলায় বানিয়ে নেন। এবং উনি একটা ঘরে ওনার প্রচুর বইপত্র ছিল। কখনো কখনো উনি খুব মানে উনি রবীন্দ্রনাথবাবু যেটা জানিয়েছেন যে ওনার বই পড়তে খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে উনি প্রচুর টাইপের বই পড়েছেন, দেশি বিদেশি বিভিন্ন রকমের বই উনি পড়েন। তো ওই ঘরে উনি বই পড়তেন। একটা ঘরে তো ওনার বেডরুম ছিল, আর একটা ঘরে এমনি মোটামুটি ফাঁকাই থাকতো, কিছু কিছু জিনিসপত্র, কখনো কোনো স্টোরের জিনিস বা কিছু চা পাতা কাজ করার সময় টেস্ট করতে হয়তো, এই সমস্ত জিনিসে ভরা থাকতো। এবার হঠাৎ করেই একটা বিষয় ওনার সাথে হওয়া শুরু হলো। নিস্তব্ধ চা বাগান এবং চা বাগানের মধ্যে যে বাংলো, সেই বাংলোটা কিন্তু রীতিমতো ব্যারিকেড করা, মানে চা বাগানের ভিতরের বাংলোটা কিন্তু ফট করে চা বাগানের মাঝখানে একটা বাংলো আছে সেরকম কিন্তু নয়, বেশ কিছুটা বড় জায়গাকে আগে মানে কাঠের পাঁচিল মতো করা, তার মাঝখানে হচ্ছে বাংলোটা। তো উনি যখন শুতেন কোনোদিন কিন্তু কোনো অসুবিধা হয়নি, মানে ওই 1টা বছর কিন্তু ওনার ভালো কেটেছে, কোনোদিন কোনো প্রবলেম হয়নি, কোনো অসুবিধা হয়নি। হঠাৎ করেই মানে 1 বছর পর থেকে ওনার মনে হতো যে উনি যে বেডরুমে যে শুয়ে আছেন, এবার দেখুন কাঠের যে ঘরগুলো হয় না, সেই কাঠের ঘর থেকে কিন্তু আওয়াজ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো ওনার খালি মনে হতো যে উনি যখন শুয়ে থাকেন ওই ধরুন 12টা 12:30 নাগাদ, প্রায় প্রত্যেক দিনই ওনার মনে হয় যে ওনার বাংলোর পাশ দিয়ে কিছু একটা মানে নখের আঁচড় পড়ছে বা কিছু একটা চলাফেরা করছে, এরকম উনি একটা আওয়াজ পেতেন। এবার লাইটপত্র তো জ্বালানো, এবং ওনার যে আর কি 24 ঘন্টা ওখানে থাকতো কাজের জন্য, সে একতলাতে যে হল মতো জায়গাটা রয়েছে সেই হলে শুতো। এবার 2-1 দিন উনি আওয়াজটা পান এবং ওনার ঘুম ভেঙে যায়। তো উনি ভাবছেন যে এখন কি উঠে দেখবেন বা ওনার যে ওখানে বাংলোতে যে রয়েছে তাকে কি ডাকবে, তো এই 2 দিন বিষয়টা ইগনোর করে। এবার 3য় দিন যখন হয় তখন উনি ওনার বাংলোতে যিনি কুক ছিলেন, মানে উনি কুক ছিলেন প্লাস হাউসকিপিং সবই কাজ করতেন, সে পাহাড়ি একজন লোক, এবং আপনারা তো জানেনই পাহাড়ি লোকেরা কিন্তু এই ধরনের কাজ বিশেষত যারা করে পাহাড়ি, তারা কিন্তু ভীষণ রকমভাবে সাহসী হয়। সে একজন নেপালি ছিল। তো সেই নেপালি লোকটাকে রবীন্দ্রনাথবাবু বলছে যে আচ্ছা আপনি কি 2-3 দিন ধরে আওয়াজ পাচ্ছেন, এরকম একজন কিছু একটা মনে হচ্ছে যেন যাতায়াত করছে। তো তখন সেই লোকটা বলে যে না আমি তো কোনো আওয়াজ পাইনি, সারাদিন খাটাপিটি, আর এই ধরনের পাহাড়ি লোকেরা প্রচুর খাটাখাটনি করে, তো রাতের বেলা একদম শুলেই ঘুমিয়ে পড়ে, শুলেই আর কি সকাল, এরকম টাইপের ঘুম এদের। তো সে বলে না। তো রবীন্দ্রনাথবাবু ভাবলেন যে না,
ও যখন আওয়াজটা পায় না, তার মানে ও হয়তো অকাতরে ঘুমোয়। আর ওই কুক লোকটা, মানে যে আর কি 24 ঘন্টা থাকে, সেই লোকটা ঠিক হলে শোয়, এবং হলটা বিশাল বড়। তো ঘটনা হচ্ছে যে হলের মাঝখানে লোকটা বিছানা করে শুচ্ছে, ফলে যদি ফট করে বাইরে থেকে কোনো আওয়াজ হয়ও, লোকটার পক্ষে কিন্তু শোনা খুব একটা সম্ভবপর নয়, কারণ বাইরে থেকে ফট করে আওয়াজটা আসছে। তো তখন রবীন্দ্রনাথবাবু মনে মনে ভাবলেন যে ঠিক আছে, এরপর যদি আওয়াজটা হয় আমি সোজা নিচে এসে ওকে ডাকবো, ওকে বলবো একবার বাংলোটা সেই মুহূর্তেই চক্কর কেটে নিতে, যে কি আছে না আছে। যাই হোক, তো উনি পরের দিনও শুয়েছে। পরের দিন ওনার মনে হলো যে ওনার ঠিক ঘরের সামনে দিয়ে কেউ একজন ওরকম করে, মানে মানুষ হোক বা কোনো পশু হোক, প্রাণী হোক, কিছু একটা মানে নখ দিয়ে কখনো আঁচড় কাটছে, যেহেতু পাহাড়ি বাংলো, কাঠের বাংলো, তো সেই বাংলোর দেয়ালে যদি খটখট খটখট করে, কিছু একটা যে রয়েছে বা কিছু একটা যে এক্সিস্টেন্স আছে, সেটা অ্যাটলিস্ট উনি বুঝতে পারছে। তো উনি সঙ্গে সঙ্গে উঠে পড়ে উনি লাইট জ্বালিয়ে নিচে গেছে। তো নিচে গিয়ে দেখছে ওদের সেই যে নেপালি থাপা ছিল, তো সে আর কি ঘুমোচ্ছে, একদম অকাতরে ঘুমোচ্ছে। তো রবীন্দ্রনাথবাবু তাকে ডেকেছে যে ওঠো ওঠো, দেখো বাইরে কিছু একটা রয়েছে। তো লোকটাও সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। উঠে সে বললো যে ঠিক আছে, আপনি এখানে থাকুন, আমি যাচ্ছি। তো ওদের কাছে না, পাহাড়ি লোকেদের কাছে একটা লাঠি থাকে কিন্তু খুব, মানে এখন থাকে কিনা জানি না, বাট আমি নিজেও যখন খুব ছোটোবেলায় পাহাড়ে গেছিলাম, আমি কিন্তু দেখেছিলাম যে পাহাড়ি লোকেরা, বিশেষত যারা এই ধরনের কাজ করে, তাদের কাছে কিন্তু একটা মোটা লাঠি থাকে। তো উনি তখন কারেন্ট ছিল, তো লাইট ফাইট সব জ্বলছে, তো উনি লাঠি নিয়ে বেরিয়েছে। এবার বেরিয়ে যখন পিছনের দিকটা গেছে, যেখানে আর কি রবীন্দ্রনাথবাবুর, যেখান থেকে আর কি মেইনলি আওয়াজটা পেয়েছিলেন, তো ওখানে যখন গেছে, তো গিয়ে ওনার মনে হলো, ওই নেপালি লোকটার মনে হলো কিছু একটা, সেটা মানুষ হবে বলে ওনার মনে হয়নি, কিছু একটা মানে ওই কাঠের পাঁচিল টপকে চা বাগানের মধ্যে ঢুকে গেল। এবং উনি কিছুটা পিছুও করেন, বাট ওই অন্ধকারে, আর চা বাগানের যে গাছগুলো, সেগুলো কিন্তু খুব ঘন হয়, ফলে আলপথ ছাড়া আপনি এমনি কিন্তু আলটপকা গাছের পিছন দিয়ে এদিক ওদিক দিয়ে কিন্তু যাওয়াটা কিন্তু অতটা সোজা নয়, ওরকম অন্ধকারের মধ্যে। এবার উনি যখন একটু ভালো করে ভিতর থেকে, যখন একটা হ্যারিকেন জ্বালিয়ে উনি যখন একটু ভালো করে দেখার জন্য যখন এসছে ওই জায়গাটায়, তখন রবীন্দ্রনাথবাবু ওনার সাথে এসছে। তো দেখছে যে কাঠের যে দেওয়াল রয়েছে আর কি, ওই বাড়িটার যে কাঠের যে দেওয়াল, বাইরের দিকে দেওয়াল আর কি, সেখানটা না ঘষা ঘষা মতো। কিন্তু এখানে একটা বিষয় ওনাদের দুজনেরই খুব অবাক লাগে, সেটা হচ্ছে ওই ঘষা ঘষা মতো যে ব্যাপারটা রয়েছে, কাঠের গায়ে মনে হচ্ছে কেউ একটা কিছু ঘষেছে, তো সেটা মানে ওনার ঘরটা ছিল দোতলায়, তো দোতলার যে দেওয়াল ঘরে, সেইখানে অবধি কিন্তু এই ঘষার দাগ দেখা গেল। কিন্তু এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে দেখবেন, আমরা কিন্তু অনেক সময় একটা জিনিস শুনে থাকি যে চা বাগানে হঠাৎ করে বাঘ এসেছে, বা এই ধরনের কোনো পশু বা বড় প্রাণীর অনেক সময় কিন্তু আগমন ঘটে। আমরা এর আগে নিউজেও পড়েছি যে উত্তরবঙ্গে চা বাগানে এরকম বাঘ হঠাৎ করেই থানা মেরেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি বাঘই হবে, সেই বাঘটার হাইট কত বড় হতে পারে? সেটা বাঘের হাইট নিশ্চয়ই মানে ওই পাহাড়ি বাংলোর যে উপরের ঘর, মানে দোতলার যে ঘর, সেই অবধি তো হওয়া সম্ভব নয়। এবং ওখানে যে কোনো মানুষ ছিল না, সেটাও মানে নেপালি যে লোকটা যে সেই সময় এসে, নিরাপত্তারক্ষী যে এসে দেখেছিল, সে কিন্তু দেখেছে কিছু একটা টপকে চলে গেল। এবং যেহেতু চা বাগানের দিকটা প্রচণ্ড অন্ধকার, ফলে উনি কিন্তু দেখেনি যে অ্যাকচুয়ালি কী প্রাণী ছিল, সেটা কোনো প্রাণী পশু, বাট মানুষ যে নয় সেটা উনি মোটামুটি শিওরই ছিলেন। তো ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। তো ওই লোকটা যেটা বললো, নেপালি থাপা যেটা বললো, যে হতে পারে যে বাঘটা হয়তো ওপরে ওঠার চেষ্টা করছিল, আর যেহেতু বাঘের পায়ের পেশিতে, যেহেতু ওরা প্রচণ্ড দৌড়তে পারে, হ্যাঁ, এই ধরনের প্রাণীদের তো পেশিতে প্রচুর জোর হয়, তো হয়তো কোনোভাবে আঁচড়টা লেগে গেছে। এবার এই ধরনের বিষয় যখনই হয়, তখনই কিন্তু প্রথমে যে জিনিসটা চেক করে পাহাড়ি লোকেরা, সেটা হচ্ছে পায়ের ছাপ। কোনো পশু প্রাণী এইভাবে যদি কোনো জায়গায় আসে, তো অবভিয়াসলি
তার ফুটপ্রিন্ট কিন্তু একটা থেকেই যাবে। কিন্তু অদ্ভুত বিষয়, যে ফুটপ্রিন্ট পরের দিন সকালবেলা ওনারা চা বাগানের মধ্য দিয়ে যে গেছে মনে হলো, সেটা কিন্তু ওনারা খুব একটা যে ফুটপ্রিন্ট পেলো তা নয়। বাট কিছু কিছু জায়গায় অদ্ভুত অদ্ভুত রকমের বড় বড় মানে মানে এই ধরনের পায়ের ছাপ এর আগে ওখানকার কেউ দেখেনি। মানে নেপালি যে লোকটা সে তো দেখেইনি, ইভেন ওখানে চা বাগানের যারা মানে লোকাল যেসব লোকেরা কাজকর্ম করে তারাও ওই পায়ের ছাপ দেখে বুঝতে পারছে না যেটা কিসের পায়ের ছাপ। বাঘের নয়, বাঘ সিংহ নয়, মানুষের তো নয়ই। এবং আরও যেটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে যে চা বাগানের পরে যা দু তিনটে অনেক অনেক মানে ডিস্টেন্সে 2-3টে পায়ের ছাপই পাওয়া যায়। এবং সেই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, মানে লাফ দিলেও হয়তো অতটা ডিস্টেন্স একবারে কোনো প্রাণীর পক্ষে কভার করাটা সম্ভবপর হবে না। মানে ওই ধরুন অনেকটা ডিস্টেন্সে 3টে পায়ের ছাপ পাওয়া গেছে। বাট তারপরে আর কোথাও কোনো পায়ের ছাপ নেই। মানে সে প্রাণীটা যে কোথায় গেছে এরপরে সেটা কিন্তু আর কিছু বোঝা গেল না। এবং ওখানকার যারা লোকাল মানে চা বাগানের যারা শ্রমিক ছিলেন তারা তো একটু অবাকও হয়ে গেছে, এবং তারা অনেকে বলে রবীন্দ্রনাথ বাবুকে যে আমাদের যেহেতু ওই লোকগুলো পাহাড়ে থাকে, তো সে বলে যে ওদের বাড়ির সামনে নাকি মাঝে মধ্যে ওরা এরকম পায়ের ছাপ এক আধবার দেখেছে। মানে সেটা কিন্তু খুব একটা কমন নয়, একবার দুবার হয়তো 2-1জনের বাড়ির সামনে এটা ঘটেছে। এবং দেখবেন পাহাড়ি লোকেরা এখন অনেকটা হয়তো অ্যাডভান্স হয়ে গেছে, বাট আগে যেটা হতো পাহাড়ি মানুষদের কিন্তু মানে একদম ওই বিকেলের মধ্যে সমস্ত কাজকর্ম সেরে সবাই ঘরে ঢুকে যেত, এবং ঘরে ঢুকে দরজা বন্ধ হয়ে যেত, আবার ভোরবেলা সবার দিন শুরু হতো। এবং এর মাঝখানে কিন্তু রাতের বেলা কেউ বাড়ি থেকে বেরোতো না। ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওদের দিন কিন্তু অনেক ভোর থেকে শুরু হতো এবং শেষ হতো একদম ওই সন্ধে। তো ওরা মানে পাহাড়ি যারা ধরুন লোক আছে তাদের কিন্তু একটা সময়ে মানে এখনও হয়তো কিছু কিছু জায়গায় রয়েছে, যেটা রবীন্দ্রনাথবাবু লিখেছে যে এখনও অনেক মানে পাহাড়ি লোকেরা এখনও অনেকে মানে, কিন্তু আগেকার দিনে এটা মান্যতাটা আরও বেশি ছিল। সেটা হচ্ছে ওরা মনে করে যে পাহাড়ে যখন সন্ধে নামে, যখন রাত নামে, তখন কিন্তু পাহাড় পুরো চেঞ্জ হয়ে যায়। দিনের বেলা যেমন পাহাড় যতটা সুন্দর লাগে, অনেক লোকজন থাকে, কেউ ছবি তুলছে, কেউ পাহাড়ির সৌন্দর্য উপভোগ করছে, কেউ পাহাড় দেখছে, কিন্তু এই পাহাড়ি যখন রাত হয়, বিশেষত আগেকার দিনে, আগে তো আর এত লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, এত মানে সবকটা জায়গা যেমন এখন খুব টুরিস্টি হয়ে গেছে, প্রচুর লোকজন যাতায়াত করে, বড় বড় রেস্তোরাঁ হয়ে গেছে, সেই রেস্তোরাঁগুলো অনেক রাত অবধি খোলা থাকে, সেখানে মানে টুরিস্টরা সন্ধ্যের পরে রাত অবধি হ্যাং আউট করে। কিন্তু আগেকার দিনে না এতটা এরকম ছিল না। আগেকার দিনে যেটা ছিল মেন জায়গাগুলোতে হয়তো টুরিস্টরা যেটা, এখন যেমন মানুষ খুব বেশি অফবিট প্লেসেও যায়, সেখানেও প্রচুর হোটেল হয়ে গেছে, প্রচুর লাইট, প্রচুর রেস্তোরাঁ, ফলে এই জিনিসগুলো আগের থেকে অনেকটা কমে গেছে। কিন্তু এখনও যে নেই তা কিন্তু নয়, আছে, কিছু কিছু জায়গায় এখনও আছে। তো আর এই ধরনের চা বাগানগুলো কিন্তু একটু দূরের দিকে হতো, যেখানে মানে মেন টুরিস্ট অ্যাট্রাকশানগুলো থেকে অনেকটা দূরে ছিল। আর ওনাদের যে চা বাগানটা, উনি যেই চা বাগানটা ওন করতেন, সেই চা বাগানটা ছিল বিশাল বড়, এবং সেখানে কিন্তু ওই টুরিস্ট বাংলো বলুন বা টুরিস্টদের জন্য থাকার হলিডে হোম এরকম কিন্তু কিছু ছিল না। শুধুমাত্র চা বাগান ছিল, চা প্রসেসিং সেন্টার ছিল, আর ওখানে বাংলোয় ওনারাই থাকতেন। যাই হোক, তো তখন ওখানকার চা বাগানের শ্রমিকরা বললো যে এরকম আমরা অনেক সময় দেখি, এবং আমরা অনেক সময় খুব ভারী নিঃশ্বাস, খুব জোরে জোরে কেউ নিঃশ্বাস নিচ্ছে এবং সেই আওয়াজও পায়, কিন্তু আমরা কেউ আর কি বাড়ি থেকে বেরোই না। আমরা সন্ধ্যের পরে সেই যে দরজা দিয়ে দিই, ভোরের আলো না ফুটলে আমরা কেউ খুলি না। আর খুব যদি দরকার পড়ে আমরা হ্যারিকেন জ্বালিয়ে, পাহাড়ি ওই লোকগুলো মানে ভীষণই গরিব, তাদের কাছে কোনো ইলেকট্রিসিটিও নেই, তোরা কি করে, একজন নয় 2-3জন মিলে একসাথে বেরোয়, 3জনেরই হাতে লাঠি থাকে, হ্যারিকেন থাকে, খুব দরকার না পড়লে বেরোয় না। আর ওরা ওই রাতের বেলা বাথরুম মানে কারোর বাথরুম পেতে পারে, সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা পড়তে পারে, তো সেই জন্য ওরা কি করে, ওদের মেন যে একটা বাথরুম থাকে সেটা থাকে বাড়ির বাইরে, কিন্তু যাতে রাতের বেলা যদি কারোর দরকার পড়ে সে তো আর বাইরে যাবে না, তো ওই জন্য ওরা কী করে, ওদের ঘরের সংলগ্ন একটা জায়গায় কাপড় দিয়ে মানে একটা ইয়ে করে নেয়,
যে একটা টেম্পোরারি মতো একটা জায়গা থাকে, সেখানে ওদের যদি বাথরুম যেতে হয় সেটা ওই ঘরের মধ্যেই ওরা সেই সিস্টেমটা করে রাখে, যাতে খুব দরকার পড়লেও যাতে তারা ঘরের ভিতরেই কাজটা সারতে পারে। তো এই জিনিসগুলো তো রবীন্দ্রনাথবাবুর জানা ছিল না, উনি এটা প্রথম জানলেন। তো ওনার যে আরও দুজন পার্টনার ছিল, উনি দুজন পার্টনারকেই ঘটনাটা জানালেন যে আমি এরকম শুয়ে আছি, কদিন ধরেই আমি এরকম লক্ষ্য করছি আর এরকম পায়ের ছাপ পাওয়া গেছে। তো তারা বললো যে দেখো, পাহাড়ি জায়গায় অনেক কিছুই হয়, আর এরকম তো হতেই পারে, তো তুমি একটা কাজ করো, তুমি দরকার হলে আর একটা সিকিউরিটি লোক রেখে নাও, আর সেরকম হলে তুমি মানে ডেইলি বেসিসে তোমার থাকার দরকার নেই, তুমি সপ্তাহে 3 দিন করে থাকো, তাহলেও হয়তো কাজ হয়েই যাবে। এবার ওই যে বললাম যে ব্যবসার এই নতুন কাজ দেখতে ওনার ভালোই লাগছিল, উনি কাজ শিখছিলেনও, এবং ওই আস্তে আস্তে ওখানে থাকতে থাকতে না উনি পাহাড়কে খুব ভালোবেসে ফেলেছিলেন। ফলে ওনার বাকি দুজন যারা পার্টনার ছিল তারা ওনাকে একটা মানে সুযোগ দিল যে ঠিক আছে, তোমার যদি অসুবিধা হয় তুমি তাহলে রোজ থেকো না। কিন্তু উনি ভাবলেন যে এইটুকু বিষয়ের জন্য আমি থাকবো না, আমাকে বাইরে বেরোতে হয় না, আমাকে কিছু কাজকর্ম করতে হয় না। আর এদিকে এই আমাদের এই চা বাগানের এই গরিব গুরব শ্রমিকগুলি, এরা বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোট ঘরের ভিতরে থাকছে, এরা তাহলে কি করে থাকছে, যেহেতু ইলেকট্রিসিটি পর্যন্ত নেই। তো ওনার মনে হয় যে না, আমি এই সামান্য একটা বিষয়ের জন্য পিছু হাঁটবো, এটা করাটা ঠিক নেই। মানুষগুলো তো কত কষ্ট করে এখানে থাকছে, তাহলে এরা কি করে থাকছে, এরা যদি থাকতে পারে তাহলে আমিও থাকবো। যাই হোক, তো এরকম মাঝে মধ্যেই উনি কী করতেন, উনি এরকম আওয়াজ শুনতেন, এবং ওই যে শ্রমিকরা, চা বাগানের যে অন্যান্য শ্রমিকরা ওনাকে বলেছিল যে একটা অদ্ভুত টাইপের নিঃশ্বাসের আওয়াজ ওরা পেত, সেটা কিন্তু এই রবীন্দ্রনাথবাবু একদিন পান। এবার উনি একদিন ভাবলেন যে আমি তো এগুলো শুনছি, কিন্তু কখনো না কিছু চোখে দেখতে পাচ্ছি না। তো ওনার ওই ঘরের সাইডে একটা জানলা ছিল, যে জানলাটা অলওয়েজ বন্ধ থাকতো, কারণ যেহেতু পাহাড়ের উপরে ঘরটা ছিল, বাংলোটা, তো বুঝতেই পাচ্ছেন রাতের বেলা কিন্তু মানে গরমকালেও রাতের বেলা বেশ একটা ঠান্ডা ঠান্ডা মনোরম পরিবেশ ছিল। আর চা বাগানের ওখানে আশেপাশে মানে সেই সময় বিভিন্ন ধরনের, যেহেতু অত গাছপালা, তো অনেক পোকামাকড়েরও একটা উপদ্রব ছিল, তো সেই জন্য উনি জানলা কোনোদিনই খুলতেন না, জানলার মধ্যে মোটা পর্দা সব কিছু দেয়া থাকতো। তো একদিন উনি ভাবলেন যে আজকে আমি রাত জেগে বই পড়বো আর ওয়েট করব কখন আমি আওয়াজটা পাই। এবার আওয়াজটা যে রোজ হতো, বা রোজ ওনার এরকম কোনো কিছু একটা ঘষার আওয়াজ বা কোনো কিছু হাঁটাচলা করছে তার যে আওয়াজ, সেটা যে উনি রোজ পেতেন তা কিন্তু নয়, মাঝে মধ্যে পেতেন, সপ্তাহে ধরুন 2 দিন, কখনো খুব বেশি হলে 3 দিন, এর বেশি নয়। তো ওনার মনে হলো যে আমি দেখবো, এবং হাতে উনি একটা টর্চ রাখেন, আমি টর্চ মেরে দেখবো কী জিনিসটা। কারণ ওনার মানে এইগুলো শোনার পর থেকেই না ওনার একটা মনে একটা অদ্ভুত কিউরিওসিটি তৈরি হয় যে কী। এবং উনি যেটা ইমেলে লিখেছেন, ওনার সেই সময় মানে তখন ওনার বয়স কম, বুঝতেই পারছেন, মানুষ ফট করে কোনো কিছু আনইউজুয়াল ব্যাপার না মেনে নিতে পারে না। সবাই ভাবছে যেহেতু গ্রাম, এখানকার মানুষেরা হয়তো চেনে না, হয়তো কোনো প্রাণী ঠানি হবে, তো আমি দেখলে আমি নিশ্চয়ই চিনতে পারবো ব্যাপারটা কী, বা যদি কোনো মানুষও কাজটা করে সেটাও ধরা পড়বে। তো উনি এই চিন্তা করে উনি ভাবলেন যে আমি আজকে জানলাটা হালকা খুলে রাখি, এবং উনি কনসাস থাকবেন, এবং ওনার কাছে একটা টর্চ থাকবে, এবং উনি ঘরের লাইট সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন। এইবারে উনি যেরকম মনে করলেন সেরকমই উনি করলেন, এবং বই পড়তে পড়তে, হালকা একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়তে পড়তে উনি অপেক্ষা করছিলেন যে উনি যদি আওয়াজ পায় তাহলে উনি জানলা দিয়ে আজকে লুকিয়ে লুকিয়ে দেখবেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। এবারে উনি মোটামুটি যখন 2-2:30 অবধি জেগে ফেলেছেন, অবভিয়াসলি মানে 2-2:30 অবধি অনেকে তাও জাগতে পারে, কিন্তু তার পরের টাইমটা জাগা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, খুব ঘুম পায়, তো ওনারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। বাট ঘুম পেলে ওনার বারবার মনে হচ্ছিল যে ইস, আজকে এতক্ষণ জাগলাম, দেখতে পেলাম না। তো যাই হোক, যখন মোটামুটি 3টে বাজে উনি আর জেগে থাকতে পারছিলেন না, তো উনি শুতে চলে এলেন। এবার উনি শুতে যাবেন, ঠিক সেই মুহূর্তের আগের মুহূর্তে ওনার মনে হলো যে ওই জিনিসটা যেটা ওই রাতের বেলা মাঝে মধ্যে আসে, সেই জিনিসটা আবার ওনার ঠিক যে ঘর রয়েছে, ঠিক ঘরের বাইরে রয়েছে, যেটা উনি ফিল করতে পারে, একটা হালকা আওয়াজে উনি ফিল করতে পারে। তো উনি তখন খুব কনসাস হয়ে যান, এবং ওই যে ঘুম ঘুম যে ব্যাপারটা ওনার মধ্যে চলে এসেছিল সেটা সম্পূর্ণভাবে উধাও হয়ে যায়। তো এবার উনি
আস্তে করে মানে বিছানায় উঠে পড়েছে, বিছানা থেকে নেমে উনি জানলার পাশে গিয়ে দাঁড়ান। এবং ওই যে বললাম যে বাংলোটার আশেপাশে কিন্তু লাইট ছিল, কিন্তু চা বাগানের মধ্যে কোনো লাইট নেই। এবার উনি ওই জানলা দিয়ে যখন দেখছেন তখন উনি খেয়াল করলেন যে পিছনের দিকটায়, যেখান থেকে আর কি বাংলোটা শেষ হচ্ছে এবং চা বাগান শুরু হচ্ছে, সেই জায়গাটায় কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। এবং যে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে তার মানে আকৃতিটা পুরোপুরি মানুষের মতো না হলেও কিছুটা মানুষের মতো বলা যেতে পারে। এবং উনি বুঝতে পারছেন যে ওখানে একটা নয়, দুটো এরকম কিছু আছে। সেটা কোনো প্রাণী হোক, মানুষ বলে ওনার মনে হয়নি, বাট যে প্রাণীটা রয়েছে সেটা দুটো রয়েছে। এবার অনেক সময় দেখবেন যে বাদর বা শিম্পাঞ্জি অনেকটা বেশি মানুষের মতোই অনেকটা হয়, অনেকটা মানে তাদের কাছাকাছি আর কি থাকে, তাদের হাত পায়ের নরণচরণ বলুন, এগুলো অনেকটাই মানুষের কাছাকাছি। তো একটা মুহূর্তের জন্য ওনার মনে হয় যে কোনো বাদর বা শিম্পাঞ্জি আসেনি তো। এবার এটা মনে হতেই উনি যখন মানে দেখলেন যে ওই জিনিসটা মানে অন্য দিকে যাচ্ছে, মানে বাংলোর সামনের দিকে করে আসছে, তো সঙ্গে সঙ্গে উনি কি করেছেন, ওনার ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে বাংলোর নিচে যে কিচেনটা ছিল, একতলায় যে কিচেন, সেই কিচেনের কাছে উনি চলে আসেন। ওখানে একটা জানলা আছে, তো জানলাটা বন্ধ ছিল, তো কাঁচের জানলা উনি হালকা করে খুলে দেখার চেষ্টা করছেন জিনিসটা কি। তো দেখছি যে জিনিসটা পিছন করে দাঁড়িয়ে রয়েছে, তার গায়ের রংটা হচ্ছে কালো এবং ধূসরের মানে মিক্সচার, কালো এবং ধূসরের মিক্সচার। এবং যে জিনিসটা রয়েছে সেটা বাদরও নয়, শিম্পাঞ্জিও নয়, বাট মুখটা উনি দেখতে পাচ্ছেন না যেহেতু পিছন করে রয়েছে। এবং হাতে কিছু একটা খাবার টাইপের কিছু নিয়ে খাচ্ছে। এটা দেখে না ওনার মানে ওই জিনিসটা যখন উনি দেখছেন, উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে এটা আমি কি দেখছি। কারণ না ওটা মানুষ, না ওটা বাদর, না ওটা শিম্পাঞ্জি, না ওটা কোনো বাঘ বা ওরকম কোনো প্রাণী। তাহলে প্রাণীটা কি? এবং উনি যখন মানে তখন ওনার মনের মধ্যে একটা কনফিউশন হচ্ছে যে জিনিসটা কি, আমি কি বুঝতে পারছি না। এবার এই ধরনের কোনো অজানা অচেনা প্রাণীকে উনি ওনার চা বাগানের পাশে দেখবেন, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। তো উনি তখন ভাবলেন যে না, বাইরে বেরিয়ে দেখি, যেহেতু বাইরে আলো জ্বলছে, ওনার ভয়ও লাগছে। তো ওনার সেই যে আর কি থাকে বাড়িতে, তো তার আর কি যে বললাম যে একটা মোটা লাঠি ছিল, তো ওই লাঠিটাকে উনি লাঠিটা হাতে নিয়ে উনি যখন বেরোতে যাবে, তো সেই সময় উনি দেখছে যে জিনিসটা টের পেয়ে গেছে এবং সেটা ফট করে মানে প্রচণ্ড জোরে জোরে লাফিয়ে চলে গেল। এবং লাফানোটা না খুব অদ্ভুত টাইপের, মানে বাদর যেভাবে লাফায় সেরকম নয়, মানুষ যেভাবে লাফায় কিছুটা সেরকমও নয়, ওই ক্যাঙারু টাইপের, কিন্তু একটু অদ্ভুতভাবে লাফিয়ে ওই চা বাগানের মধ্য দিয়ে কোথাও একটা চলে গেল। ইন দ্য মিন টাইম ওনার নিচের ঘরে যে আর কি লোকটা থাকে, সে নেপালি লোকটা, সে তো জেগে গেছে। সে বলছে, কেন বাবু, আপনি আমাকে না ডেকে আপনি একা কেন বেরোতে গেছেন? আপনার উচিত হয়নি, আপনি বেরোবেন না এরকম। যদি কিছু মনে হয় আপনি আমাকে ডাকবেন। তো তখন রবীন্দ্রনাথ বাবুরও মনে হলো যে সত্যিই তো আমার এভাবে একা যাওয়াটা ঠিক হয়নি, এটা আমার উচিত না। কিন্তু ওনার মনে মাথার মধ্যে না একটা খুব বড় কনফিউশন ঘুরতে থাকলো যে জিনিসটা তাহলে কি ছিল। এবং জিনিসটা দুটো ছিল, একটা বড় একটা ছোট। মানে যে প্রাণীটা ছিল সেই প্রাণীর মধ্যে একটা প্রাণী বড় আর একটা প্রাণী তার থেকে ছোট। এবার উনি তখন ওই নেপালি যে আর কি নিরাপত্তার দায়িত্বে যে থাকতো, সেই লোকটাকে, বয়স্ক লোক, তো তাকে ব্যাপারটা বলেছে। তো সে বলছে, এরকম আবার কি হবে, তাহলে মনে হয় বাঁদরই আপনি ভুল দেখেছেন। কিন্তু রবীন্দ্রনাথবাবুর মনে হয় যে উনি যেটা দেখে সেটা অ্যাটলিস্ট কোনো বাঁদর তো নয়। কারণ বাঁদর হলে সেটা উনি দেখে বুঝতে পারতেন, তার চলন বলন দেখে উনি বুঝতে পারতেন। মানুষ এবং বাঁদরের মিক্সচার টাইপের কিছু একটা ওনার মনে হয়েছে, বাট সেটা এক্স্যাক্ট কী ছিল সেটা কিন্তু উনি কোনোভাবেই বুঝতে পারছে না। যাই হোক, এইবারে এদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার বিয়ে স্থির হলো, ওনার সম্বন্ধ করে একজনের সাথে বিয়ে স্থির হলো। এবং ওনার যিনি স্ত্রী, তার বাবা হচ্ছেন মিলিটারি, এবং ওনার স্ত্রী মিলিটারি পরিবারে জন্মেছে। মানে বুঝতেই পারছেন যে বিভিন্ন জায়গায় ওনার বাবার কর্মসূত্রে ওনারা ঘুরে ঘুরে অনেক জায়গায় থেকেছে ওনার স্ত্রী। তো মানে খুব ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছে, খুব সাহস এদের, এরকম। যাই হোক, তো খুব ভালোভাবে রবীন্দ্রনাথবাবুর ওনার স্ত্রীর সাথে বিয়েটা হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে
উনি ওনার স্ত্রীকে বলেন যে দেখো তুমি ঠিক করো যে তুমি কোথায় থাকতে চাও। তুমি যদি আমার সাথে বাংলোয় থাকতে চাও, পাহাড়ি বাংলোয়, সেখানেও তুমি থাকতে পারো। আবার যদি তুমি চাও শ্বশুর বাড়িতে এখানে থাকতে, আমি সপ্তাহে 2-3 বার করে এখানে আসবো, আর তারপরে তুমি কখনো কখনো মাঝে মধ্যে বাংলোতে গেলে সেভাবেও তুমি থাকতে পারো। এবার ওনার স্ত্রী যখন ব্যাপারটা শুনলেন যে এরকম চা বাগানে ওনাদের বাংলো রয়েছে, তো ওনার স্ত্রী বললেন যে আমি ওখানেই থাকবো তোমার সাথে। তো উনি বললেন যে দেখো তুমি সারাদিন তো আমি কাজকর্মে ব্যস্ত থাকবো, তো হতেই পারে যে তোমার কিছুদিন ভালো লাগলো, তারপর থেকে আর ভালো লাগলো না, তুমি খুব বোর ফিল করলে, কারণ ওখানে কারোর সাথে সেভাবে তুমি কথা বলার পাবে না। দিনের বেলাটা যদি বা তুমি চা বাগানের মধ্যে ঘুরতে পারো, 2-1টা কারোর সাথে কথাবার্তা বললেও বলতে পারো, রাতের বেলা কিন্তু তুমি একদম মানে সন্ধ্যের পর থেকে চারিদিক নিস্তব্ধ, ওখানে কিন্তু কিচ্ছু আর তুমি পাবে না। তো নাসি বললেন যে দেখো আমি তো, আমার বাবা তো মিলিটারি ছিল, অনেক জায়গায় আমার বাবার পোস্টিং পড়তো, তো আমরাও এরকম বিভিন্ন জায়গায় জায়গায় থেকেছি, তো আমার কোনো অসুবিধে নেই। আমি মানে ওনার স্ত্রীও বই পড়তে ভীষণ ভালোবাসে। উনি বলেন যে আমার সাথে যদি ভালো কিছু বই থাকে, আমি বই পড়েই সময় কাটিয়ে দিতে পারবো, আমার কোনো কিছু লাগবে না। এবং ওনার স্ত্রী কিন্তু টুকটাক লেখালেখি করতেন, এখনও করেন। তো যাই হোক, বিয়ের পরে রবীন্দ্রনাথবাবু ওনার স্ত্রীকে নিয়ে চলে এলেন এই বাংলোতে। এবং এই বাংলোতে যখন মানে ওনার স্ত্রীকে নিয়ে উনি এলেন, উনি কিন্তু ওনার স্ত্রীকে ওই জিনিসটা যে আছে বা তার যে আওয়াজ পাওয়া যায়, মাঝে মধ্যে নড়াচড়া করে, এদিক ওদিক ঘুরে বেড়ায় বাংলোর বাইরে, সেই বিষয়ে কিন্তু কোনো কিছু বলেনি, কারণ ভেবেছে যে যাই হোক নতুন বউ একা একা থাকবে, যদি এগুলো বলে তাহলে সে তো ভয় পেয়ে যাবে। তো ভাবলো যে থাক, আমি তো নিজেও পুরোটা শিওর নই অ্যাকচুয়ালি কি, তাহলে শুধু শুধু ওকে বেকার ভয় পাওয়ানোর কোনো প্রয়োজন নেই। তো সেই কথা চিন্তা করে উনি কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়ে প্রথম থেকে কিছুই বলেননি। যাই হোক, প্রথম 2-3 দিন ওনারা ওখানে বিয়ে করে এসে উঠলেন, কোনো অসুবিধাও হয়নি, কিছুই না, সব ঠিকঠাক ছিল। তো একদিন কি হলো, হঠাৎ করেই ওনার ওয়াইফ এবং উনি রাতের বেলা ওই 11টা নাগাদ গল্প করছিলেন, এবং গল্প টল্প করছেন, এবং তার কিছুক্ষণ পরে ওনারা শুতে যাবে, এরকম একটা ব্যাপার। ঠিক এমন সময় মানে খুব জোরে যদি কেউ নিঃশ্বাস নেয় এবং সেখান থেকে যদি একটা গর্জনের মতো মুখে আওয়াজ হয়, ঠিক যেরকম একটা সিচুয়েশান হবে, যেরকম একটা আওয়াজ সব মিলিয়ে তৈরি হবে, একদম সেরকমই একটা আওয়াজ কিন্তু ওনাদের ওই বাংলোর সামনে থেকে আসা শুরু হলো। এবং এই আওয়াজটা এতটাই মানে ভয়ঙ্কর টাইপের ছিল যে যে কোনো মানুষ যদি শোনে সে কিন্তু প্রথমবার খুব চমকে যাবে, যেটা কি হচ্ছে বাবা। আর ওই যে বললাম, ওই পাহাড়ি চা বাগানটা যেহেতু ফাঁকা জায়গা, সন্ধ্যের পরে জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে যায়, চারিদিকে চা বাগান আর চা বাগান, মাঝখানে শুধু বাংলো, ফলে ওনারাও খুব ঘাবড়ে যায়, এবং ওনার স্ত্রী কিন্তু প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় যে এটা কিসের আওয়াজ হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথবাবু তো এদিকে বুঝতে পারছে যে আওয়াজটা কিসের হচ্ছে। উনি তখন ওনার স্ত্রীকে বলেন যে দেখো তুমি ভয় পেও না, এই আওয়াজটা সত্যিই খুব অদ্ভুত আছে। যদিও ওনারা সন্ধ্যের পরে সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দিতেন। তো উনি কী করলেন, উনি সঙ্গে সঙ্গে নিচে গিয়ে ওনাদের যে পাহারাদার ছিল, তো সেই নেপালি লোকটাকে বলছে যে সমস্ত দরজা জানলা দেওয়া আছে তো। এবং সেদিন কিন্তু ওই লোকটা তখনও জেগেছিল আর কি, উনি তখনও শোয়নি, কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো করে উনি বলছেন যে হ্যাঁ আমিও আওয়াজ পেয়েছি, বাবু আপনি চিন্তা করবেন না, আমি একতলায় আছি, আমি পাহারা দিচ্ছি, আমি দরকার হলে বাইরে গিয়ে একবার দেখছি, আপনারা যাই হোক না কেন আপনারা নিচেও নামবেন না, আপনাদের দরজা জানলা কিছু খোলার দরকার নেই। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই জিনিসটা অ্যাকচুয়ালি যে কী সেটা যেহেতু ঠিকমতো জানা যায়নি, ফলে ভয়টা একটুখানি সবার মনেই রয়েছে। কিন্তু ওই পাহাড়ি লোকটা, নেপালি লোকটা আর কি, বয়স্ক হলেও ইনি কিন্তু প্রচণ্ড সাহসী ছিলেন, আর প্রচণ্ড মানে একদম সুঠাম চেহারা, বয়স হলেও তার কিন্তু মানে শরীর খুব শক্তপোক্ত। তো সে গিয়ে একবার ওই লাঠি নিয়ে বাংলোটা পুরো একবার চক্কর কেটে এলো আশপাশটা। সে কিন্তু কিছু দেখতে পায়নি, বাট ওই বাংলোর পিছনের দিকটায় যেখানে আর কি ওনাদের ঘর, সেইখানে মাটি একটুখানি খোঁড়া খোঁড়ার অবস্থায় রয়েছে, সেটা কিন্তু উনি দেখতে পায়, যেটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়, এবং ওই জায়গায় মাটি খোঁড়া অবস্থায় থাকার কিন্তু কোনো কথাই ছিল না। তো উনি এসে সেটা বলে, তো ওই নেপালি লোকটা বলে যে ওনাকে আর ওনার ওয়াইফকে বলে যে আপনারা নিশ্চিন্ত হয়ে ওপরে ঘুমোন, আমি আছি, আমি আজকে দরকার হলে সারা রাত জেগে থাকছি, কোনো অসুবিধে নেই। এবার ওনারা উপরে দোতলায় চলে আসে,
বা দোতলায় চলে আসার পরে ওই ভয়ঙ্কর রকমের ওই আওয়াজ, নিঃশ্বাসের মানে পুরো একটা গর্জন করছে কেউ, সেই আওয়াজটা আর পাওয়া যায়নি। এবং ওনারা শুয়েও পড়ে, কিন্তু শুয়ে পড়লেও একটা ভয় তো মনের মধ্যে, মানে দুজনেরই মনের মধ্যে একটা ভয়ে চলছে যে ব্যাপারটা কি হলো, কিসের আওয়াজ ছিল ওরকম ভয়ঙ্কর করে। তখন রবীন্দ্রনাথবাবু ওনার স্ত্রীকে, আগে তো এই বিষয়টা কখনো বলেনি, তো উনি ওনার স্ত্রীকে কথাগুলো বলে যে এরকম এরকম উনি এই বাংলোয় থাকার কিছু মাস পর থেকে এই আওয়াজটা উনি পায়। কখনো মনে হয় যেন কাঠের দেওয়ালে কেউ ধাক্কা মারছে, কেউ কিছু একটা চিরছে, এরকম একটা আওয়াজ হয়, কিছু একটা মনে হচ্ছে যেন চলে গেল, এরকম অনেক সময় মনে হয়। তো ওনার স্ত্রী বলছে যে তুমি এই সমস্ত কিছু তোমার সাথে এতদিন থেকে হচ্ছে, তাও তুমি কেন এই বাংলোতেই থেকে যাচ্ছ, আর জিনিসটা কি? তো তখন উনি সত্যি কথা বলেছেন যে দেখো, আমি তো এখানে ব্যবসার কাজ করি, আর আমার এই জায়গাটা খুব ভালো লেগে গেছে। এবং তখন উনার স্ত্রীকে উনি বলেন যে আমি একবার এরকম টর্চ ফেলে দেখেছিলাম, কিন্তু আমি যা দেখেছি সেটা আমি যদি তোমাকে এখন বলি তুমি হয়তো বিশ্বাস করবে না, আমার কথাটা কেউ বিশ্বাস করেনি, তাই জন্য আমি তোমাকে বলিনি। তো ওনার স্ত্রী বলছে কেন আমি বিশ্বাস করবো না, তুমি আমাকে বলো কি দেখেছো। তো তখন উনি বলেন যে আমি যেটা দেখেছি সেটা আমি যে কি দেখেছি আমি নিজেও জানি না, এবং তাকে আমি মানুষও বলতে পারবো না, তাকে আমি বাদরও বলতে পারবো না, শিম্পাঞ্জি কিছুই বলা যাবে না। এবার দেখুন, কোনো একটা জিনিসের যতক্ষণ না আপনি মুখ না দেখছেন, আপনি কিন্তু যতই সাইড ফেস থেকে দেখুন বা পিছন থেকে দেখুন, একদম সামনাসামনি ফেসটা অ্যাকচুয়ালি না দেখলে ওইভাবে বলাটা কিন্তু সত্যি একটুখানি কষ্টকর। কিন্তু উনি এটুকু শিওর ছিলেন যে মানুষ, বাদর, শিম্পাঞ্জি এগুলো তো কিছু ছিল না। এবার এটা শুনে যথারীতি ওনার স্ত্রী বলছেন যে এরকম আবার হয় নাকি, আমি মানে যেহেতু ওনার বাবা মিলিটারিতে ছিলেন, তো ওনারা অনেক জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, থেকেছেন। এবার বুঝতেই পারছেন এক একটা জায়গায় আলাদা আলাদাভাবে থাকা মানে সেখানকার আলাদা আলাদা স্টোরি থাকে, সেখানকার আলাদা আলাদা সমস্ত কিছু ব্যাপার থাকে। তো ওনার স্ত্রী বলছেন যে আমি তো কখনো এরকম কিছু শুনিনি, আমরা পাঞ্জাবে ছিলাম, আমরা একবার কাশ্মীরে ছিলাম, কখনো তো এরকম কিছু শুনিনি। তো তখন রবীন্দ্রনাথবাবু বলছে যে দেখো, এই জন্যই আমি কিন্তু তোমাকে কথাটা বলিনি, কারণ আমি জানতাম যে আমি যদি তোমাকে কথাটা বলি তুমি এভাবেই রিয়্যাক্ট করবে, তোমার বিশ্বাস হবে না, তোমার মনে হবে আমি তোমাকে সব কি বলছি, কিন্তু এই কথাটা একদমই সত্যি। এইরকম যখন ওনারা বলা বলি করছে, ঠিক তার কিছুক্ষণ পরেই একটা না অদ্ভুত টাইপের কান্নার আওয়াজ ওনাদের কানে আসে। এবং ভাবুন, একটা পাহাড়ি জায়গা, আর ওই যে বললাম আশাবের সেই চা বাগানটা কিন্তু মানে একটু আইসোলেটেড জায়গায়, মানে সেই জায়গাতে সেই সময় অত টুরিস্ট আসতো না, ওখানে টুরিস্টদের জন্য কোনো ঘোরার বা দেখার আলাদা করে সেরকম কোনো অ্যারেঞ্জমেন্টও ছিল না। তো সেই জায়গায় খুব কাছে কোনো বাড়ি নেই, তাহলে কান্নার আওয়াজটা আসছে কোথা থেকে? এবং ওনার স্ত্রী এবং উনি দুজনেই বুঝতে পারেন যে কেউ যেন কেঁদে কেঁদে ওই জায়গাটা দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই কান্নাটা কোনো মানুষের কান্না নয়, মানে একটা মানুষ, সে পুরুষ মানুষ হোক বা স্ত্রী হোক, তার একটা কান্নার একটা নির্দিষ্ট ভয়েস থাকবে, এবং সেটা কিন্তু বোঝা যায় যে কোনো মানুষ কাঁদছে না, কোনো পুরুষ মানুষ কাঁদছে বা মহিলা, বা অ্যাটলিস্ট বেড়াল বা কুকুরও যখন কাঁদে সেটাও কিন্তু বোঝা যায়। বাট এই কান্নাটা একটু অদ্ভুত টাইপের ছিল, যেটা উনি ইমেলে যখন লিখেছেন উনি বলেছেন যে আমি এটা মানে লিখে কোনো ভাষা দিয়ে তো আমি প্রকাশ করতে পারবো না, কিন্তু ওই কান্নাটা আমি এবং আমার স্ত্রী যখনই শুনছি আমাদের মনে হচ্ছে যেন আমাদের কান ভেদ করে মাথা অবধি যেন চলে যাচ্ছে ওই কান্নার আওয়াজটা। এবং অদ্ভুত টাইপের, কখনো খুব মিহি স্বরে কান্নার আওয়াজটা আসছে, কখনো খুব মোটা স্বরে কান্নার আওয়াজটা আসছে, কিন্তু ওটা মানে কে করছে, কিভাবে হচ্ছে। এবং তখন কিন্তু রবীন্দ্রনাথবাবু উঠে ওই জানলা দিয়ে দেখার চেষ্টা করে। উনি না মানে কখনো মনে হচ্ছে যেন ওনাদের বাংলোর ঠিক নিচের জায়গাটা বসে আছে কেউ। এবার ওখানে বাংলোর পাশে আলো রয়েছে ঠিকই, কিন্তু সেটা তো খুব জোরালো আলো নয়, ফলে স্পষ্ট উনি মুখটা কিছুতেই দেখতে পাচ্ছে না। এবং ওনার স্ত্রীও দেখার চেষ্টা করে, উনিও মানে মনে হচ্ছে যেন কিছু একটা বসে আছে, কিছু একটা চা বাগানের ধারটায় রয়েছে, আবার কখনো গিয়ে দেখছে ওখানে নেই। মানে অদ্ভুত একটা কান্নার আওয়াজ, এবং ওই আওয়াজটা উনি বলছে যে আমাদের দুজনেরই এত কানে লাগছে, মানে আমরা চোখ বন্ধ করে যে জাস্ট ঘুমোনো তো ঠিক আছে দূরের কথা, বাট চোখ বন্ধ করে যে এমনি শুয়ে থাকবো সেটাও করতে পারছি না। খুব অস্বস্তিকর একটা মানে পরিস্থিতি। যাই হোক, রাতটা কোনো রকমে কেটে গেল।
তার পরের দিন সকালবেলা যখন ওনারা ওই নেপালি যে আর কি লোকটা ছিল তাকে, বয়স্ক লোকটাকে, তাকে বলছে, যেহেতু নিরাপত্তার দায়িত্বে আছে, সেই যেহেতু দারোয়ান কাজকর্ম ওগুলো করে, তো তাকে রবীন্দ্রনাথবাবু ওনার স্ত্রী বলছে যে এরকম কান্নাকাটির আওয়াজ পেয়েছে। তো উনি বলছেন, না আমি তো কিছু পাইনি। এবার ঘটনা হচ্ছে যে ওই লোকটা একতলায় শোয় আর এনারা দোতলার বেডরুমে। এবার একতলায় শুয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে নিরাপত্তা রক্ষী, সে কিন্তু অনেক কিছুই শুনতে পাচ্ছেন, অনেক কিছুই সে ফিল করতে পারছে না। বাট রবীন্দ্রনাথবাবু এবং ওনার স্ত্রী কিন্তু প্রায় সারা রাত, ভোরের আলো ফোটার আগ অবধি সারা রাতই মাঝে মধ্যে ওই কান্নার আওয়াজ পেয়েছে। তো এই ব্যাপারটা না ওনাদের কাছে আস্তে আস্তে না ভীষণ রকমভাবে একটা কষ্টকর জায়গায় পৌঁছে গেল, যে ওই জিনিসটাকে সহ্য করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবং যত দিন যেতে লাগলো, উনি এবং ওনার স্ত্রী দুজনেই খুব অবাক হয়ে যাচ্ছে। আশেপাশে যারা চা বাগানের যেহেতু শ্রমিক আছে, যারা ওনাদের চা বাগানে কাজ করতো, তাদেরও অনেককে জিজ্ঞেস করেছে ওনার স্ত্রী যে এরকম কি কিছু আপনারা দেখেন, কারণ ওদের বাড়ি হচ্ছে মোটামুটি ওই পাহাড়ি জায়গাতেই, খুব কাছে নয়, বাট চা বাগানটা যেহেতু অনেক বড়, তো একটু নিচের দিকে, ঢালের দিকে ওদের বাড়ি। তো ওরা বলছে যে আমরা অনেক সময় বড় বড় পায়ের ছাপ দেখি, অনেক সময় ওরকম আওয়াজ পাই, কিন্তু যেহেতু বুঝতেই পাচ্ছেন যে সারাদিন এরা চা বাগানে কাজ করে, তারপরে বাড়িতে গিয়ে কোনো রকমে দুটো খাওয়া দাওয়া করে এরা ঘুমিয়ে পড়ে। এদের ঘুমটা কিন্তু খুব, ওই যে বললাম, প্রচণ্ড, যারা শারীরিক পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে, তাদের রাতের ঘুমটা কিন্তু খুব ভালো হয়। তো ওনারাও কিন্তু আওয়াজ পেয়েছে, বাট ওনারা বলেন যে আমরাও তো দেখি না, আর এরকম আমরা বহুদিন থেকেই এরকম অনেক আওয়াজ শুনি, অনেক সময় অনেক বড় বড় পায়ের ছাপ দেখি। বাট ওরা, ওই যে বললাম, ওরা সন্ধ্যের পরে কেউ বাড়ির বাইরেই বেরোয় না। আর ওদের একটা ঘরের ভিতরেই একটা বাথরুমের একটা আলাদা সেট আপ করা আছে। রাতের বেলা যদি কারোর যদি বাথরুম ইউজ করতে হয়, তো তারা ওখানেই ব্যাপারটা সেরে নেয়। তো সেই জন্য ওরা কিন্তু কখনোই কোনো কিছু সরাসরি দেখেনি। তবে ওদের মধ্যে, ওই চা বাগানে ওদের যতজন কাজ করতো, তাদের মধ্যে একটা মহিলা রবীন্দ্রনাথবাবুর বউকে একটা কথা বলেছিল। উনি বলেছিল যে আমি কোনোদিনও এগুলো কিছু দেখিনি, কিন্তু ওনার যিনি মা ছিলেন, ওরা হচ্ছে বংশ পরম্পরায়, ওরা একটা পাহাড়ি একটা উপজাতি। তো বলছে যে আমি তো কখনো দেখিনি, কিন্তু আমার মা একবার নাকি দেখেছিল যে ওই পাহাড়ি জায়গায় একটা খুব অদ্ভুত টাইপের একটা মহিলাকে একবার দেখা গেছিল। তাকেও ওর মা না খুব অদ্ভুতভাবে দেখেছিল। সেটা হচ্ছে যে হঠাৎই ওর মায়ের, ওনার মা অনেক বছর আগে, ওই মহিলা বয়স হয়ে গেছে, তার মায়ের আমলের কথা, তার বুঝতেই পাচ্ছেন বহু বছর আগের কথা। উনি বলেন যে আমার মা একবার, ওনার মা যখন ওনার আর এক ছোটো বোন হওয়ার সময়, যখন উনি প্রেগনেন্ট ছিলেন, তো হঠাৎ করেই নাকি ওনার মায়ের রাতের বেলা খুব শরীর খারাপ হয়ে যায়। এবং পাহাড়ি জায়গা, আর বহু বছর আগেকার কথা আমি বলছি, তো তখন তো আর কেউ হাসপাতালে যেত না, অ্যাটলিস্ট এই ধরনের যারা পাহাড়ে থাকতো বা গ্রামের দিকে থাকতো, তারা কেউই হাসপাতালে যেত না, তাদের সবার বাড়িতেই প্রসব হতো। তো এবার ঘটনা হচ্ছে যে ওনার মায়ের নাকি একবার এরকম, ওনার নাকি আর এক ছোটো সন্তান হওয়ার সময় উনি এরকম শরীর খারাপ লাগছে, তো উনি কী করবে, ঘরের মধ্যে আর থাকতে পারছিলেন না, খুব ব্যথা করছিল, তো উনি নাকি ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন, এবং বাইরেটা বেরিয়ে উনি একটু পায়চারি করছিলেন, এবং সেই সময় নাকি উনি একটা অদ্ভুত শারীরিক গঠন সম্পন্ন একজন মহিলাকে দেখেছিলেন, যে মহিলার চুলগুলো ছিল প্রচণ্ড দলা দলা চুল, একেবারে যে চুলগুলো সাধারণ কোনো মানুষের ওরকম চুল হওয়া সম্ভব নয়। চোখগুলো ছিল বিশাল বড় বড়, এবং তার মুখ ঠোঁটগুলো ভীষণ চওড়া চওড়া, লম্বা লম্বা টাইপের ছিল, এবং সে নাকি সারা গায়ে ওরকম চুল জড়িয়ে জড়িয়ে ছিল। এরকম একজনকে নাকি উনি দেখেছিলেন, এবং যথারীতি এইরকম একজন ভয়ঙ্কর রূপের কাউকে যদি কেউ দেখে, খুব স্বাভাবিক সে প্রচণ্ড ভয় পেয়ে যাবে। তো ওনার মাও প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং উনি চট করে ঘরে ঢুকে পড়েন, এবং তারপরে নাকি ওনার এতটাই ট্রমা হয়ে যায়, তারপরেই ওনার প্রসব যন্ত্রণা ওঠে এবং বাচ্চা হয়ে যায়। যাই হোক, এবার ঘটনা হচ্ছে যে এইটা সেই সময় উনি অনেককে বলেছিলেন, এবং তারপর থেকে নাকি ওরা যেটা করতো, এমনি পাহাড়ি লোকেদের দিন খুব ভোর থেকে শুরু, ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো তারপর থেকে ওখানের যে লোকাল যে গ্রাম, তারা যখন এই ঘটনাটা শোনে, তো তারা নাকি বলেছিল যে ব্যাপারটা তো বোঝা গেল না কি, তবে সেটা খুব একটা ভালো কিছু তো নয়,
আর আপনারা জানেন যে একটা সময় কিন্তু আসামের বিভিন্ন জায়গায়, ইভেন আজও কিন্তু অতটা হয়তো এখন খবরে বা প্রচারে নেই, কিন্তু আসামে একটা সময় বিভিন্ন ধরনের জাদু তন্ত্র এই ধরনের ক্রিয়ার কিন্তু একদম পীঠস্থান ছিল। আজকে হয়তো অতটা নেই, বা হলেও সেটা খুব অতটা বেশি মানুষ হয়তো জানে না, বাট একটা সময় কিন্তু সত্যিই ছিল। তো এইরকমই আর কি, যখন ঘটনাটা সবার কানে মুখে মুখে ছড়িয়ে পড়ে, তো তখন ওরা ভাবে যে ঠিক আছে, সন্ধ্যের পর এমনি তো আমরা কেউ আর বাইরে যাব না, আর কেউ কারোর কোনো ঘরের জিনিস কিছু আর বাইরে রাখবে না। তো তারপর থেকে ওরা এটাকে খুব স্ট্রিক্টলি মানতো, এবং এটাই যেহেতু বহু বছর ধরে মানা হচ্ছে, সবাই এটাই করে, আর সবাই সারাদিন প্রচণ্ড পরিশ্রম করে, তাই রাতের বেলা খাওয়া দাওয়া করে, আর ওদের তো টিভি বলুন বা ওরকম কোনো এন্টারটেনমেন্টও নেই, তো তারা শুয়েই পড়ে। এবার এই কথাটা যখন রবীন্দ্রনাথবাবুর বউয়ের কানে আসে, ওনার না ব্যাপারটা খুব অবাক লাগে। কারণ প্রথম কথা হচ্ছে ঘটনাটা বহু বছর আগের, এবং তারপর থেকে কেউ ওই মহিলাকে কিন্তু সরাসরি দেখেনি, কিন্তু ওই যে বললাম অদ্ভুত বড় বড় পায়ের ছাপ, মুখে আওয়াজ, তারপরে গাছপালার মধ্যে প্রচণ্ড আর কি গাছে গাছে আওয়াজ, হঠাৎ করে কোনো হাওয়া নেই, বাতাস নেই, গাছের মধ্যে কিছু একটা চড়ে বসেছে এরকম মনে হয়, এইগুলো কিন্তু টুকটাক সবাই মোটামুটি ওনাদেরকে বলেছে যে হ্যাঁ এগুলো হয়। বাট এগুলো কেন হয়, এর পিছনে কে আছে, সেটা কিন্তু কেউ বলেনি। তো ওনার বউয়ের ব্যাপারটা বেশ আরও অবাক লাগে যে এটা আবার কীরকম ব্যাপার। তো উনি রবীন্দ্রনাথবাবুকে বলে, তো রবীন্দ্রনাথবাবু বললো যে দেখো, এই ব্যাপারটা তো আমরা তো জানি না, তবে আমি যেটুকু দেখেছি তাতে করে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যাকে দেখেছি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি যাকে দেখেছি তার গড়নটা যেরকম, সেটা কিছুটা মানুষের মতো হলেও সে কিন্তু কোনোভাবেই মানুষ নয়। আর উনি বলেন যে আমাদের যে চেনা পরিচিত যে প্রাণী রয়েছে, সেই প্রাণীর মধ্যে ওই প্রাণীটা সেটা নয়, ফলে অদ্ভুত বা মাঝামাঝি কিছু একটা হওয়ার চান্স কিন্তু আছে, নেই তা একেবারে নয়। এবার ওই যে বললাম যে কোনো একটা জিনিস যতক্ষণ না মানুষ সামনাসামনি দেখছে, মুখের সামনে দেখছে, ততক্ষণ অবধি কিন্তু বিষয়টা যে এক্স্যাক্ট কী সেটা বোঝা বা বলা কিন্তু সত্যি খুবই কঠিন। তো তখন ওনারা ভাবলো যে ঠিক আছে, আমরা আর এই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামাবো না, এবং রবীন্দ্রনাথবাবু কী করলেন, ওনাদের বাংলোর পাশে বাংলো সংলগ্ন এরিয়ায় আরও বেশ কিছু লাইট লাগিয়ে দিলেন, যাতে জায়গাটা আলোতে ঝলমল করে, এবং কিছু যদি এরকম প্রাণী আসে তারা আলো দেখে হয়তো সেখান থেকে চলে যেতে পারবে। এবার উনি যে কারণে নতুন আলো লাগালেন, সব কিছু সেট আপ করলেন, সেরকম কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি হলো না। কেন হলো না, তার কারণ হচ্ছে অদ্ভুতভাবে উনি যে কটা এক্সট্রা লাইট লাগিয়েছিলেন এই ঘটনাটা শোনার পরে, সেই এক্সট্রা লাইটগুলো তো বটেই, বাট বাকি যে আরও যে লাইট ছিল বাংলোর চারপাশে, তার মধ্যেও বেশিরভাগ লাইটই কিন্তু হঠাৎ করেই নষ্ট হয়ে গেল। এবং শুধু নষ্ট হয়ে গেল তা কিন্তু নয়, দেখুন একবার কিছু আলো নষ্ট হলো, আবার নতুন করে লাগানো হলো, সেগুলো ঠিক মতো চললো, এটাই তো স্বাভাবিক। কিন্তু এনাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হলো। ওনাদের ক্ষেত্রে যেটা দেখা গেল যে লাইটগুলো যে একবার নষ্ট হয়ে গেল, আবার উনি লাগালেন যথারীতি ঠিকই, কিন্তু সেই লাইটগুলো না বেশি দিন টিকতো না। কিছুদিন লাইটগুলো থাকতো, আবার 2 দিন পরে লাইটগুলো খারাপ হয়ে যেত, এবং লাইটগুলো যখন জ্বলতো তখন কিন্তু ওই প্রাণীটা আসতো না, তার আওয়াজ পাওয়া যাওয়া, তার গর্জন করা, এগুলো কিন্তু কেউ শুনতে পেত না। বাট যেদিনই দেখতো লাইটগুলো জ্বলছে না, একদম অন্ধকার হয়ে যেত সেটা নয়, কিছু লাইট জ্বলতো, বাট সেটা অবশ্যই সাফিসিয়েন্ট হতো না। তো যে সমস্ত দিন লাইটগুলো জ্বলতো না, সে সমস্ত দিন কিন্তু ওই প্রাণীটা আসতো, এবং বেশ 2-3 বার রান্নাঘরের দিক থেকে ঠাং ঠুং আওয়াজ পাওয়া গেছে, যেহেতু জানলা দরজা সব বন্ধ থাকতো তাই। এবং ওই নিচে যে পাহারাদার ছিল নেপালি, সেই বয়স্ক লোকটা একদিন বলে যে সকালবেলা আর কি বলছে যে আমি তো আপনাদের ডাকিনি বাবু, রান্নাঘরে কালকে মনে হচ্ছিল যেন কেউ খুব জোরে জোরে রান্নাঘরের বাইরের যে দেওয়ালটা, কাঠের দেওয়ালটা, সেখানে কেউ জোরে জোরে ঘুষি মারছে। অথচ উনি নাকি যখন বাইরে বেরিয়ে গেছেন উনি দেখেছেন কেউ নেই। আবার উনি ঢুকেছেন, কিছুক্ষণ পর থেকে আবার ওই রান্নাঘরে মনে হচ্ছে এত জোরে মনে হচ্ছে না কেউ মারছে, আর যেহেতু কাঠে কি হয় আওয়াজটা কিন্তু খুব ভালো মতো পাওয়া যায়, তো মনে হচ্ছিল যেন আরেকটু হলে যেন ওই কাঠ ভেঙে কেউ একটা ওই রান্নাঘরে ঢুকে পড়বে। এই বিষয়গুলো মোটামুটি যখন চলছে, তো
এগুলো আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো রবীন্দ্রনাথবাবু ওনার বাড়িতে এই কথাটা জানালেন। তো ওনার বাড়িতে বলল যে দেখো, তুমি ব্যবসা করছো ঠিক আছে, কিন্তু তোমার ওখানে তাহলে থাকার দরকার নেই। তুমি বিয়ে করে বউ নিয়ে গেছো, তোমার বউকেও এখানে পাঠিয়ে দাও। তুমি সপ্তাহে 1-2 বার করে গিয়ে ব্যবসার কাজকর্ম দেখে তুমি নিজে থেকে, যদি দরকার হয় তুমি নিজে একা থাকো, বউকে নিয়ে যাওয়ার দরকার নেই। এবার রবীন্দ্রনাথবাবু ভাবলেন যে ঠিকই, আমি একাই থাকি, বউকে নেব না। কিন্তু ওনার স্ত্রী বললেন যে না না, আমি অতটাও ভয় পাচ্ছি না, আর যে জিনিসটা আছে সেই জিনিসটা যদি ভেতরে ঢোকার হতো তাহলে এতদিন হয়তো ঢুকেই পড়তো। তো ওনার স্ত্রী প্রচণ্ড কনফিডেন্স আর কি। আর ওনার সাথে থাকতে থাকতে ওই বাংলোতে রবীন্দ্রনাথবাবুর স্ত্রীরও কিন্তু ওই জায়গাটা খুব ভালো লেগে গেছিলো। আর ওই যে নিস্তব্ধ পরিবেশ, ওই যে সুন্দর চা বাগানের মধ্যে থাকা, এটার একটা আলাদাই প্রশান্তি আছে। তো ওনার স্ত্রীরও না সেটা খুব ভালো লাগতো। এবার এইগুলো মোটামুটি চলছে। তো একদিন কি হলো, রবীন্দ্রনাথবাবুর স্ত্রী বললেন যে ওখানে তো মানে লোকাল লোকেরা যারা ছিল তারা ওই চা বাগানে কাজ করতো, এবং চা বাগানের যারা শ্রমিক তারা খুবই হতদরিদ্র বাড়ি আর কি বলা যেতে পারে। তাদের তো খুব একটা টাকা পয়সা নেই, ওই চায়ের শ্রমিক হিসেবে কাজ করে তারা যেটুকু যা টাকা পয়সা পায়। তো সেবার ওনাদের 1 বছরের বিবাহবার্ষিকী ছিল। তো বিবাহবার্ষিকী পালন করতে ওনাদের গুয়াহাটির বাড়িতে গেছিলেন। সেখানে ওনারা পুজো টুজো দেয়, খাওয়া দাওয়া করে এসে আবার ওই বাংলোতে ওঠেন। এইবারে ওই বাংলোতে ওঠার পর ওনার স্ত্রী বললেন যে এখানে তো প্রচুর চা বাগানের লোকজন আছে, শ্রমিক আছে, তো তাদেরও সব ছোট ছোট বাচ্চা আছে, অনেক সময় তারাও ওই চা বাগানে আসে, খেলাধুলো করে, তাদের বাবা মায়েদের সাথে আসে। তো বলল যে আমি ওদের জন্য একটুখানি খাবার বানিয়ে একদিন ওদের সবাইকে আমি খাওয়াতে চাই। তো রবীন্দ্রনাথবাবু বললেন যে তুমি এতজনের জন্য কি করে খাবার বানাবে? বলছে না, আমি বানাতে পারবো। তো কি বানানো হবে? সেটা হচ্ছে লুচি আর পায়েস। এবার সেই সময় মোটামুটি ওই হালকা হালকা ধরুন ঠান্ডা পড়ে গেছে, আর পাহাড়ি জায়গায়, ওরকম ফাঁকা পাহাড়ি জায়গায় আসামে, সেখানে তো ঠান্ডার প্রকোপ একটু বেশি। তো ওনার স্ত্রী ভাবলেন যে উনি যদি আগের দিন পায়েসটা করে রাখেন, বেশ অনেকটা পায়েস করতে হবে, তো আগের দিন যদি পায়েসটা করে রাখে তাহলে পরের দিন ওই যে ওনার সাথে ওনাদের যে আর কি দারোয়ান আছে, সে তো কাজ রান্না বান্না সবই পারে, তো তাকে বলবে ময়দাটা মেখে দিতে, উনি পটাপট মেখে বেলে দেবেন, উনি ভেজে লুচিটা করে ফেলবে। এবার মোটামুটি ওই বেশি রাত নয়, ওই 8:30-9টা নাগাদ ওনার স্ত্রী মোটামুটি ওই 6-7 লিটার দুধ নিয়ে ওই একটা বড় পাত্রে উনি 6 লিটার মতো দুধ নিয়ে উনি জাল দিচ্ছেন পায়েস করবে বলে। এবং উনি খুব খুশি মনে আছে যে আমি সবার জন্য এটা করব, সবাইকে দেবো না, খুব অনেক দিনের ইচ্ছে ওদের জন্য কিছু করার। তো উনি দুধটা জাল দিচ্ছে, এবং জাল দিতে দিতে ওনার মনে হলো ঠিক রান্নাঘরের বাইরে কিছু একটা মনে হচ্ছে যেন মাঝে মধ্যে নড়ছে। মানে ওই যে বললাম যে বড় একটা কাঁচের জানলা ছিল, ওনার মনে হচ্ছে কিছু একটা বারবার নড়ছে, কিছু একটা বারবার এদিক ওদিক করছে, এটা ওনার মনে হয়। এবার অনেক সময় আমাদের অনেক কিছু এরকম মনে হয়, আমরা ততটা বুঝতে পারি না। তো ওনার মনে হলো, এবং সেই সময় কিন্তু ওনাদের যে দারোয়ান ছিল, সে পিছনের দিকে ওনাদের একটা ঘর ছিল, যে ঘরে ওই চা মানে এক্সপোর্ট করার জন্য বড় বড় কাঠের বাক্সর দরকার পড়ে। তো সেই কাঠের বাক্সটা আবার ওরা অন্য এক জায়গা থেকে আনে। তো সেদিন কী হয়েছিল, ওনাদের যে চা বাগান সংলগ্ন যে ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে কিছু একটা কাজ চলছিল, তো সেই জন্য ফ্যাক্টরিতে ওই কাঠের বাক্সগুলো রাখা হয়নি, ওই পিছনের একটা গোডাউন মতো ঘর ছিল, তো সেই ঘরে রাখা হয়েছে। তো ওখানে কতগুলো বাক্স আছে, তার সাইজ কী আছে, সেগুলো দেখাশুনো করতে সেই মুহূর্তটুকুর জন্য ওই দারোয়ান যে ছিল সে পিছন দিকটা গেছিল। আর রবীন্দ্রনাথবাবু নিজের ঘরে কিছু একটা হিসেবপত্রের কাজ করছিলেন, আর ওনার স্ত্রী নিচের ঘরে ওই বেশি তখনও বেলা হয়নি, ওই যে বললাম 9টা 9:30 এরকম হবে, তো ওই রকম সময়টাতেই উনি পায়েসটা জাল দিচ্ছেন। এবার দুধ জাল দেওয়া হয়ে গেল, এবং তারপরে উনি পায়েস করার জন্য চাল দিয়েছে। এবার বুঝতেই পাচ্ছেন যে যখন এরকমভাবে দুধ ফুটতে থাকে তখন কিন্তু একটা সময় পরে একটা সুন্দর গন্ধ বেরোয়, তার মধ্যে যখন গোবিন্দভোগ চাল দেওয়া হয় তার একটা সুমিষ্ট গন্ধ আছে। এবং ওনার স্ত্রী বুঝতে পারেন যে যত উনি পায়েসটা রান্না করছেন তত বেশি মনে হচ্ছে না বাইরে কিছু একটা এদিক ওদিক করছে। এবং একটা সময় ওনার মনে হয় যে আরে আমাদের যে দারোয়ান সেই তো বাইরে পিছনের দিকে কাজ করছে, সেই হয়তো এদিক ওদিক করছে। এবং তখন কিন্তু সামনে লাইটটা ছিল,
খুব জোরালো লাইট নয়, বাট লাইট ছিল। এবং উনি কি করেছেন, উনি ওনার কোনো একটা কাজের জন্য উনি আবার দোতলায় একদম আঁচটাকে কম করে দিয়ে, যেহেতু চালটা এবার ফুটবে, সেদ্ধ অনেকটা দুধ অনেকটা চাল, ফলে ফুট আসতে সময় লাগবে, তো উনি একটু ওপরের ঘরে গেছে। ওপরের ঘরে যখন উনি গেছেন, উনি ওনার হাজব্যান্ডের সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছেন। এমন সময় ওনার মনে হলো নিচের দরজাটা, কাঠের দরজা, ক্যাঁচ করে একটা আওয়াজ হলো। তো যেহেতু পিছনের ঘরে উনি কাজ করছিল, ওই ওনাদের দারোয়া নেপালি লোকটা, সেও ভেবেছে হয়তো সেই লোকটা ঢুকেছে। কিন্তু তখন না আবার একটা ক্যাঁচ করে আওয়াজ হয়েছে। তখন রবীন্দ্রনাথবাবুর অতটা কিছু উনি প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু ওনার স্ত্রীর মনে হলো যে যদি দারোয়ানটাই ঢোকে, সেরকম করে এত সন্তর্পণে দরজা খুলছে, এরকম আওয়াজ হচ্ছে কেন। এবং তারপর ওনার মনে হলো যে আচ্ছা, আমি তো পায়েসটাও বসিয়ে এসেছি, এখন হয়তো ফুটটা আসেনি, বাট একবার দেখে একটু নেড়ে দিই। তো সেই জন্য উনি কাঠের সিঁড়ি দিয়ে নামছে। যখন উনি অর্ধেকের বেশি নেমে পড়েছেন সিঁড়ি দিয়ে, তো অর্ধেকের বেশি নামলে সিঁড়ি থেকে কিন্তু রান্নাঘরটা দেখা যায়। উনি দেখছেন, উনি স্পষ্ট নিজের চোখে দেখছেন যে রান্নাঘরে, যেখানটা ওই পায়েসের জন্য দুধের সাথে ওই চালটা ফুটছে, সেখানে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা কিন্তু কোনো মানুষ নয়, এবং সেটা ওই নেপালি লোকটা তো নয়ই। এটা দেখে ওনার স্ত্রী প্রচণ্ড ভয় লেগে যায়, এবং উনি তখন ভাবছেন যে আমি কি নামবো নাকি আমি উপরে দোতলায় চলে যাব। তো উনি আর এক ধাপ নেমেছে সিঁড়ি দিয়ে, এবং কাঠের সিঁড়ি দিয়ে যদি আপনি ওঠানামা করেন, আপনার কিন্তু একটা আওয়াজ হবে, থাক করে একটা আওয়াজ হয়েছে উনি যে পরবর্তী স্টেপটা ফেলেছে। এবং উনি স্পষ্ট দেখলেন ওই প্রাণীটা একটু নড়ে উঠল, এবং সে সঙ্গে সঙ্গে একটা হাতা রাখা ছিল, হাতাটাকে মনের জন্য সরালো। এবং এবারে উনি স্পষ্ট দেখতে পাচ্ছে যে একটা কিছু লম্বা করে তার গায়ে থাকা চুল আর কি, ঠিক আছে, আর তার হাতগুলো অনেক বড় বড় হাত, সাধারণ মানুষের কখনো অত বড় হাত হয় না, এবং তার সারা শরীরটা কিরকম চুল জড়ানো টাইপের। এবং এটা দেখে না ওনার স্ত্রী ভাবছে আমি কি নিজের সত্যি দেখছি। তারপরে উনি আর এক ধাপ নেমেছে, এবং ওনার মন তখন ওনাকে বলছে যে তুই আর নামিস না, তুই যাস, কিন্তু শুধুমাত্র এটা দেখার জন্য কিউরিয়াসিটি হচ্ছে যে কী জিনিসটা আমি দেখি। তো তারপরে উনি যখন ওখানে দাঁড়িয়ে গেছে, তখন উনি দেখছে ওই জিনিসটা আস্তে আস্তে টার্ন নিচ্ছে, পিছন করেছিল, এবার সামনে হচ্ছে। এবং সামনাসামনি যখন মুখটা পুরো ঘুরিয়েছে, দেখছে যে একটা বড় চোখ, লম্বা বড় চোখ, যার নাকটা প্রচণ্ড ছুচালো, কোনো টিকালো আর কি নাক, এবং শালা গায়ে কীরকম একটা চুল লোম জড়ানো টাইপের। তার মুখটা স্বাভাবিক একটা মানুষের মুখ যেরকম সাইজের হয় সেরকমই, কিন্তু তার হাত পাগুলো অনেক চওড়া লম্বা। এবং সে যেন তারও চোখটা গিয়ে পড়েছে রবীন্দ্রনাথবাবুর স্ত্রীর উপরে, পুরো চোখাচোখি হচ্ছে দুজনের তখন। এবং এটা যখন ওনার স্ত্রী দেখেন, উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং ভয় না, উনি ওখানটা পুরো ফ্রিজ হয়ে যান। এবং উনি দেখেন যে ওই জিনিসটা ওনার দিকে কীরকম একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং ওই বিশাল বড় যে একটা পাত্রের মধ্যে ওই অতখানি পায়েসের জন্য দুধ আর চাল ফুটছে, সেটাকে নিয়ে মুহূর্তের মধ্যে ওই জিনিসটা ঘর থেকে বেরিয়ে গেল। এবং তখন ওনার স্ত্রী প্রচণ্ড জোরে চিৎকার করে উঠেছে। উনি তখন রবীন্দ্রনাথবাবু তখন ঘর থেকে নিয়ে দেখছেন ওনার সিঁড়িতে ওনার স্ত্রী পড়ে রয়েছে। তো ওনাকে তারপরে নিয়ে ঘরে নিয়ে গিয়ে চোখে জল ঠল দেয়। তো তারপরে ওনার স্ত্রী পুরো বিষয়টা বলেন যে আমি এই জিনিস দেখেছি, এবং এই যে ওনার স্ত্রী এটা দেখেছেন, এই দেখাটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো মনের ভুল, চোখের ভুল, কোনো ভ্রান্তি ছিল না। এবং এই জিনিসটা উনি যেটা দেখেছে সেটা একদম সিমিলার ছিল ওই যে চা বাগানের যে শ্রমিক মহিলাটি তার মায়ের একটা দেখার কথা স্বীকার করেছিল, তার সাথে কিন্তু হুবহু মিল আছে। তো এটা যখন শোনে, তো তখন ওনারও খুব ভয় লাগে, এবং তখন রবীন্দ্রনাথবাবু বুঝতে পারে যে উনি এতদিন একেই দেখতো, কিন্তু এ কোনো মানুষ নয়, কিন্তু এই যে কী সেটা কিন্তু ওখানকার কেউ বলতে পারলো না। তো এই ঘটনার পরে ওনারা আর খুব বেশি দিন ওখানে থাকেনি। ওনার স্ত্রী বলেন যে আমি এবার আর এই জিনিসটা দেখার পরে আর ওটা উনি নিতে পারছিলেন না। তো তারপরে রবীন্দ্রনাথবাবু ওনার স্ত্রীকে ওনার গুয়াহাটির বাড়িতে রেখে আসেন, এবং সপ্তাহে 2 দিন করে উনি ওই চা বাগানে যেতেন, কাজকর্ম দেখতেন, বাকি দিনটা উনি গুয়াহাটিতেই থাকতেন। এভাবে উনি আরও 7-8 বছর ওই চা বাগানের ব্যবসা করেন। তারপরে উনি ওই ব্যবসা ছেড়ে দিয়ে, অংশীদারিত্ব ছেড়ে অন্য একটা ব্যবসায় যোগ দেন।
কিন্তু উনি সেদিন মানে ওনার স্ত্রী মেইনলি দেখেছিলেন, উনি তো অতটা ভালো করে দেখতে পায়নি, কিন্তু ওনার স্ত্রী একদম সামনাসামনি দেখেছিলেন। বাট ওটা যে কী ছিল সেটা কিন্তু আজও অজানা, আজও সেটা রহস্য। হয়তো চা বাগান এরকম পাহাড়ি জায়গা, হয়তো এরকম আরও অনেক রহস্য লুকিয়ে আছে, আমরা হয়তো সেগুলো অতটা জানতে পারি না। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। ভালো থাকবেন, আবার পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।